ভারতের জন্য বাংলাদেশের সেনাবাহিনী কোনো সমস্যা না, বাংলাদেশের ইন্টেলিজেন্স কোনো সমস্যা না। ভারতের সেনাবাহিনী অনেক শক্তিশালী, তারা পৃথিবীর টপ 10 আর্মির ভিতরে একটা। সেটা করে সে যদি পারতো তাইলে বাংলাদেশও দখল করে ফেলতো। অনেকে বলবে না, তখন তো এটা পাকিস্তান ছিল, তাহলে তো এটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়ে যেত। ওকে, দেন 1971-এ তো বাংলাদেশ স্বাধীন হলো, এরপরে তো পারতো, সেটাও পারে নাই। দখল করতে পারলেও দখলে রাখতে পারেন না। এর ভেতরে 1 নম্বর হচ্ছে সুইজারল্যান্ড, 2 নম্বর হচ্ছে আফগানিস্তান, 3 নম্বর হচ্ছে ইরান, 4 নম্বর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কি এখন শুধু রাজনৈতিক সংকটে নাকি নীরব ভূ রাজনৈতিক কোনো যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? দুইটাই। যদি রাজনৈতিক সংকট তো অবশ্যই আছে। ধরেন একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গেল, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টটা মনে করেন যে বেশ কমফোর্টেবলি কিন্তু 17 বছর ছিল। কেন আমি ভূ রাজনৈতিক এবং রাজনৈতিক দুটোই বলছি, দুটো ইন্টার রিলেটেড এই জায়গায়। মানে আপনি এটা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট হিসেবে আলাদা করে ফেলতে পারবেন না। ভারতের জন্য বাংলাদেশের সেনাবাহিনী কোনো সমস্যা না। আচ্ছা, ভারতের জন্য বাংলাদেশের ইন্টেলিজেন্স কোনো সমস্যা না, ঠিক আছে। আচ্ছা, কারণ আপনি যদি তুলনা করতে আসেন তাহলে দেখবেন যে বাংলাদেশের চেয়ে ভৌগোলিকভাবে ভারত বড়, ভারতের সেনাবাহিনী অনেক শক্তিশালী, তাদের ডিফেন্স বাজেট আমাদের 26 গুণ, ঠিক আছে। তারা পৃথিবীর ধরেন টপ 10 আর্মির ভিতরে একটা, আমরা হচ্ছে পৃথিবীর 35তম আর্মি, ঠিক আছে। সো ওর মানে ইকোনমির কথা যদি বলেন আপনি, জাস্ট 1 বছরে ওদের সাথে যদি আমাদের $17 বিলিয়ন ব্যবসা হয়, তার ভিতরে $15 বিলিয়ন প্লাস সে করে, আর $2 বিলিয়ন মাইনাস আমরা করি, রাইট। সো দিজ আর দ্য হার্ড পাওয়ার্স যেগুলো মানে ইন্ডিয়ার কাছে আছে। এবং ইন্ডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, কারণ আমাদের 3 দিক থেকে ইন্ডিয়া ঘিরে আছে, প্রায় 4096 কিলোমিটার বর্ডার ওদের সাথে আমাদের, আর মাত্র 272 কিলোমিটার বর্ডার আছে হচ্ছে মিয়ানমারের সাথে। এবং সেই বর্ডারটা আবার পাহাড়ি একটা বর্ডার ম্যাক্সিমাম। সো মিয়ানমারের সাথে অতটা ইম্পর্টেন্ট না, বাট ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইটাল ফর আস যে ইন্ডিয়ান বর্ডারটা আমরা কীভাবে ম্যানেজ করি। তো এই জায়গাটাতে এসে আপনি কিভাবে ভূ রাজনীতি এবং স্থানীয় রাজনীতি মানে মিক্স আপ হয়ে যাচ্ছে, এইটা বোঝানোর জন্য বলছি যে ভারতের জন্য বাংলাদেশ দখল করা ইজ নট এ মানে টার্গেট। কারণ সে যদি দখল করতেই পারত তাহলে কিন্তু 1947 সালের পরে সে যেরকম গোয়া দখল করে নিছে, হায়দ্রাবাদ দখল করে নিছে, সিকিম দখল করে নিছে, কাশ্মীরের একটা অংশ দখল করে নিছে, এক একটা জায়গায় এক একটা রেসিপি, সব জায়গায় কিন্তু একই রেসিপি ফলো করা নাই, বাট দেন সে এটা করছে। সেইটা করে সে যদি পারতো তাইলে বাংলাদেশও দখল করে ফেলতো, রাইট। এখন অনেকে বলবে না, তখন তো এটা পাকিস্তান ছিল, তাহলে তো এটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়ে যেত। ওকে, দেন 1971-এ তো বাংলাদেশ স্বাধীন হলো, এরপরে তো পারতো, সেটাও পারে নাই। তার মানে হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশের একটা বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে এই দেশ দখল করে ফেলা খুব কঠিন। কারণটা কি? প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে প্রচুর নদী নালা আছে আমাদের এখানে। সো পৃথিবীতে মাত্র কয়েকটা দেশ আছে যাদের ন্যাচারালি অ্যাডভান্টেজ আছে, যেটার কারণে ওই দেশগুলো আপনি দখল করতে পারলেও দখলে রাখতে পারেন না, রাইট। এর ভেতরে 1 নম্বর হচ্ছে সুইজারল্যান্ড, 2 নম্বর হচ্ছে আফগানিস্তান, 3 নম্বর হচ্ছে ইরান, 4 নম্বর হচ্ছে বাংলাদেশ। বাহ, ঠিক আছে। মানে আমাদের ন্যাচারালি একটা প্রোটেক্ট আলাদাভাবে তৈরি। অ্যাবসলিউটলি, এটা ন্যাচারালি প্রোটেক্টেড একটা কান্ট্রি। এবং এটা আমি এর আগেও অনেক টক শোতে এটা বলছি যে ওই চেষ্টাই কেউ করে নাই কখনো। মানে ইভেন ধরেন আপনি আলেকজান্ডারের কথা বলেন, সে এদিকে আর ট্রাই করে নাই, কারণ মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে তার কাছে মনে হয়েছে যে সে যে ধরনের যুদ্ধ করে অভ্যস্ত ঘোড়ার বাহিনী দিয়ে, এবং তার কিন্তু হাতির বাহিনী ছিল না। তো ওই সময়ে আমাদের দেশটার নাম ছিল গঙ্গা ঋদ্ধি, এবং গঙ্গা ঋদ্ধিতে তখন প্রায় 4000 হাতির বাহিনী ছিল। আচ্ছা, প্রায় 3000 ঘোড়ার বাহিনী ছিল, এবং নদী নালা থাকার কারণে আমাদের খুব স্ট্রং একটা নেভি ছিল তখন। এই নেভি সমুদ্রের নেভি না, নদীর নেভি, ঠিক আছে। সো এই কারণে সে এদিকে আর আগায় নাই।